ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মের এই অনুষ্ঠান নির্বাচনী হাওয়া। ওয়ালটন ফ্যান এর সঙ্গে যুক্ত হয়, এর নাম হয়েছে ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া। নির্বাচনের হাওয়া কিন্তু ফ্যান দিয়ে আসে না, কিন্তু নির্বাচনের অফিসগুলিতে ফ্যান ঘোরে এবং সেই ফ্যানের সামনে যারা বসে থাকেন এরা হচ্ছে নির্বাচনে কোনো কাজ করছেন না। অতএব আপনি যদি কাউকে দেখেন ফ্যানের সামনে বসে আছেন দিনের বেলা, তাহলে বুঝবেন যে নির্বাচনের অফিসে কোনো কাজকর্ম হচ্ছে না। তবে নির্বাচনের দিন কিন্তু তারা বসে থাকবেন এখানে এবং হাওয়া উপভোগ করবেন। এবং নির্বাচনের দিন কেমন নির্বাচন হবে, ওই নির্বাচনে গণমাধ্যমের কাছে আমাদের কি প্রত্যাশা, নির্বাচনে গণমাধ্যম কি আসলে তার দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা, এইসব নিয়ে আজকে আমরা গল্প করব। আমাদের মধ্যে দুজন তরুণ রয়েছেন। একজন হচ্ছেন অর্থী জুকরিফ, তিনি একজন চিকিৎসক। ইন্টারনেটে এবং টেলিভিশনে বিভিন্ন জায়গাতে তার অনুষ্ঠান দেখা যায়, হাস্যোজ্জ্বল। সার্জারিতে পড়াশোনা করার আগ্রহ রাখেন, আমি সব আগে ইন্টারভিউ করেছি। এবং তার সঙ্গে আছেন মিতু আক্তার, তিনি ফার্সি সাহিত্যে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাকছাস থেকে, যে কোনো কারণেই হোক জয় আসে নাই, তাতে কি, ইলেকশন করার মধ্যে আনন্দ, তাই না? এবং তার পাশে যিনি বসে হাস্যোজ্জ্বল, তাকে সবাই চেনেন, তার পাকা চুলের অনেকেই ভক্ত, তিনি হচ্ছেন মাসুদ কামাল। আক্তার নামের অর্থ কি? ওই তো আপনি একটু আগে বললেন নক্ষত্র। নক্ষত্র। আমাদের সূর্যের কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, সে একাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। হ্যাঁ, এই নক্ষত্রের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ইলেকশন করতে হয় নাই, তাই না? বরং এই নক্ষত্রের একটা চিরকালের চামচা আছে, এটার নাম হচ্ছে চাঁদ। নিজের কোনো আলো নাই। হ্যাঁ, সূর্যের আলো আলোকিত। চাঁদ কি চামচা? না, চামচা না, আসলে তার নেচারটাই এটা। যাদের নেচারই এটা, তাহলে কি আমরা বলতে পারবো রাজনৈতিক নেতাদের আশেপাশে যারা ঘুরঘুর করে এরা সব চাঁদ আর ওনারা হচ্ছেন আক্তার? না, এরকম কিছু না, মানে রাজনৈতিক কালচারটাই আসলে এরকম। রাজনৈতিক কালচারটা এরকম, এই কালচার বদলানো যাবে? অবশ্যই বদলানো যাবে, বদলানোতেই কাজ করছে। অর্থী জুকরিফ, জুকরিফ মানে কি? জুকরিফ মানে চাঁদের আলো। আপনার পাশে চাঁদের আলো বসে আছে, আপনি হচ্ছেন সূর্য। ঘটনা কিন্তু ভালো না, আমরা কিন্তু এটা প্ল্যান করি নাই। জুকরিফ, আপনি টেলিভিশনে অনুষ্ঠান করেন, স্বাস্থ্য নিয়ে কথা বলেন, পড়াশোনা করছেন, সার্জন হতে চান, কোনো স্পেসিফিক এরিয়াতে স্পেশালাইজ করতে চান, মানে কোনো বিশেষ ধরনের সার্জন হতে চান? ব্রেস্ট সার্জারির প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে সব সময়। আমাদের দেশে নারীরা তো আমাদের এখনো আমরা খেয়াল করি যে নিজের স্তনকে একজন পুরুষ চিকিৎসকের কাছে গিয়ে প্রকাশ্যে আনতে কিংবা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে সারা পৃথিবীতেই এই রোগে মেয়েরা আক্রান্ত হন। মেয়েদের যতগুলি ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট, সার্ভিক্স এবং জ্বরের মুখে ক্যান্সার, হ্যাঁ ওইটাই বলছি, ব্রেস্ট, সার্ভিক্স এবং আরো কিছু জায়গা রয়েছে ইউটেরাসের ক্যান্সার, এইগুলি অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, আমরা একটু অন্য বিষয়ে আলাপ করেছি। আলাপ করার কথা তো গণমাধ্যমের কাছে প্রত্যাশা, তাহলে আমরা গণমাধ্যমের কাছে যাই। মাসুদ কামাল, তিনি জ্যেষ্ঠ সাংবাদিক, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং তিনি কিন্তু আমাদের ইউটিউবারদেরকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। এত তার অনুষ্ঠান এবং সবাই দেখে। মাসুদ কামাল, গণমাধ্যমের কাছে আসলে প্রত্যাশা কি, এবং আপনি কি গণমাধ্যমের কাছে প্রত্যাশা পূর্ণ হয়নি বলেই নিজেই মাধ্যম হয়েছেন, মানে ইউটিউবে আপনার সর্বউপস্থিতি? আসলে আমি কেন হয়েছি সেটা গণমাধ্যমের কাছে প্রত্যাশা পূরণ না হয় না। গণমাধ্যম তো একটা মাধ্যম মাত্র, বাট এই মাধ্যমটার পেছনে যারা থাকেন, মাধ্যমের যারা মালিকানায় থাকেন, তাদের কাছে আমার প্রত্যাশা পূরণ হয় না। গণমাধ্যমে এখন যে চেহারা দেখি আমরা কিন্তু সবাই গণমাধ্যমের উপর নির্ভর করি, কিন্তু গণমাধ্যমের সবাই কিন্তু এক ধরনের অতৃপ্তি। মানে আমরা গণমাধ্যমের উপর নির্ভরশীল, গণমাধ্যম মালিকের উপর নির্ভরশীল, এবং মালিকের মাথা বিগড়ালে গণমাধ্যমের মাথা বিগড়ায়। সে কারণে যারা গণমাধ্যমের দিকে তাকায় তারা একটা অতৃপ্তি নিয়েই তাকায় যে আমি পাবো না, তবু দেখি পাই কিনা। এবং এই জন্যই মানুষ অনেক বেশি ইউটিউব, ফেসবুক এসব জায়গায় চলে গেছে। এই যে নির্বাচন সামনে, এই নির্বাচনে গণমাধ্যমের কাছে আসলে আমাদের কি প্রত্যাশা ছিল, সেটা কি গণমাধ্যম পূরণ করতে পারছে? কিন্তু এটা হয়ে গেলেন সরকারের একটা মুখপাত্র হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলো সরকারের মুখপাত্র অনেকদিন ধরে হয়ে আছে এবং অনেকদিন ধরে হয়ে থাকবে। সরকারের যেই থাক সে তারই মুখপাত্র হয়ে যায়। যেমন এখন তো রাজনৈতিক সরকার নাই, আপনার কি মনে হয়? এদের মুখপাত্র দুটো কারণে বলি। কারণটা কি, যত গণমাধ্যম আছে সবগুলির পেছনে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এবং বাংলাদেশে সরকারকে চটিয়ে ব্যবসা করা যাবে না। সরকারকে চটিয়ে কিছুই করা যায় না। তো সেক্ষেত্রে আমি 5 বছর টেলিভিশনে ঢুকতে পারি নাই, সরকার ভেবেছে আমি সরকারের সমালোচনা করি। তো সেক্ষেত্রে তারা চিন্তা করে আমার ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি আমার গণমাধ্যম দিয়ে সরকারের সঙ্গে আমি কোনো বিরোধী লিপ্ত হবো না,
বরং সরকারকে আমি প্রশংসা করবো, সরকারের উপকার করবো, তাহলে আমার ওই ব্যবসাগুলো খুব স্মুথলি চলবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি দু একটা ব্যতিক্রম তো আছেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিকটা তাই করেন যে গণমাধ্যমটা করেন সরকারকে খুশি করার জন্য। যার শক্তি আছে, যার প্রভাব আছে, যার মানে আপনার মাসেল পাওয়ার আছে, তাদেরকে খুশি করার জন্য উনি একটা অনেক প্রতিষ্ঠান আছে তার, আর একটা গণমাধ্যম। এবং সেই সব প্রতিষ্ঠানে তারা সরকারি লোকজনকে ডেকে এনে সাক্ষাৎকার নেন, তাদের স্ত্রী পুত্র কন্যার গান নাচ এগুলি প্রচার আপনি যদি করেন। আরো খুব রূঢ় ভাবে বলি আমি, যে আগেকার দিনে যেমন জমিদাররা তাদের সম্পদ সহায় রক্ষা করার জন্য লাঠিয়াল পালতেন, এখন সাংবাদিক। মিতু আক্তার, আপনি তো নির্বাচন করেছেন, সেই নির্বাচনেও কি গণমাধ্যমের কাছে আপনার যে প্রত্যাশা ছিল সেটা পূর্ণ হয়েছিল? আর এই যে সামনে নির্বাচন আছে, এটা তো আপনার জীবনের প্রথম জাতীয় সংসদ ভোট, নির্বাচন। হ্যাঁ, মানে আমার জীবনে প্রথম না, তা আপনি- 2024 সালে আমি করেছি, কিন্তু ভোট দিইনি, আমি এই প্রথম ভোট দিতে যাবো আর কি। তো যেটা বলতে যাচ্ছি যে গণমাধ্যম আসলে কেমন যেন হয়ে যাচ্ছে আসলে। গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা ডাকসুর সময় ছিল সেটাও মানে প্রত্যাশিত না যা হয়েছে, এবং এখন নির্বাচনে যা হচ্ছে সেটাও আমার কাছে মনে হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে যে গণমাধ্যমকে আসলে কিছু গণমাধ্যমকে কোনো একটা দল কিনে নিয়েছে, কিছু গণমাধ্যমকে কোনো একটা দল কিনে নিয়েছে, এরকম আসলে কেন আমার এমন ফিল হবে? কেন মনে হবে না যে ওনারা নিরপেক্ষতার জায়গা থেকে করছে? আবার যদি এমন হয় যে নিরপেক্ষতার জায়গা থেকেও তারা নিউজ করছে, তখন দেখা গেল যে কারো না কারোর পক্ষে তো যাবেই, নিউজ তো কারো না কারোর পক্ষে যাবে, তখন আসলে তাকে ওইভাবে উপস্থাপন করা হয়, সেটাও হয়তো কোনো গণমাধ্যম কেনাবেচা হয়। হয়তো। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে এই নির্বাচনের আগে কিছু কিছু লোকজন রাজনৈতিক কারণে গণমাধ্যমের মধ্যে ঢুকে পড়েছে, সাংবাদিকদেরকে চাকরি নট করে দিতে বলেছে। আসলে এটা হয়তো তার প্রভাব প্রতিপত্তি বিস্তার মানে আপনি কি এটা সমর্থন করেন? না, অবশ্যই না, কোনোভাবেই না। বাংলাদেশের গণমাধ্যম খুবই নিরপেক্ষ হবে, স্বাধীন হবে, সরকারের মুখোপেক্ষী হবে না। সরকার যদি খারাপ করে সেটাকে খারাপভাবেই বলতে হবে, সরকার যদি ভালো করে সেটাকে ভালোই বলতে হবে। যেমন ধরেন আপনি তরুণ, আপনারও সমালোচনা করা যাবে। অবশ্যই আমরা সমালোচনা করা যাবে। কিন্তু তরুণরাই তো ঢুকে বকা দিয়েছে, বলেছে এই লোক আমাদের বিরুদ্ধে কথা বলে। না না, আমি তো এটা কখনোই মানে না, আমি যদি খারাপ কাজ করি সেই খারাপ কাজটাকে কি গণমাধ্যম উপস্থাপন করবে না? অবশ্যই করবে। আমি যদি কোথাও গিয়ে চাঁদাবাজি করি সেটাকে উপস্থাপন করে অবশ্যই উপস্থাপন করবে। আমি চাই গণমাধ্যম যা সত্যি সেটাকে উপস্থাপন করুক, কখনো সেটাকে এনিয়ে বেনিয়ে ভুলভাবে উপস্থাপন না করুক। অর্থে জুক্রিফ, এবার কিন্তু অনেক ডাক্তার নির্বাচনে অংশ নিচ্ছে। আপনি একই সাথে ডাক্তার, আবার গণমাধ্যমে অনুষ্ঠান করেন, স্বাস্থ্য বিষয়ক বার্তা দেন, পড়াশোনাও করছেন, বিশেষ একটা স্পেশালাইজেশন করতে চান যেখানে মেয়েদের অনেক উপকার হবে। এত কিছুর মধ্যে আপনার কি মনে হয়, গণমাধ্যম আপনার প্রতি ভালো আচরণ করে, কিংবা গণমাধ্যমের কাছে আপনার যে প্রত্যাশা ছিল সেইটা কি এই নির্বাচনে আপনার মনে হচ্ছে যে পূর্ণ হচ্ছে? আসলে গণমাধ্যম তো আসলে গণমানুষের মাধ্যম, সাধারণ মানুষের মাধ্যম, যেটাকে আমরা খুব অন্ধভাবে বিশ্বাস করতে পছন্দ করি। কিন্তু আমরা সবসময় চাইবো গণমাধ্যমের কাছে একজন নাগরিক হিসেবে চাওয়া যে সত্য এবং যাচাই করা তথ্যটা সবসময় যেন প্রচারিত হয়। আমরা অনেক সময় খেয়াল করেছি খুবই ঔদ্ধত্যপূর্ণ কোনো ইঙ্গিতপূর্ণ কথা, কিংবা কোনো একটি এমন কোনো ওয়ার্ড কিংবা শিরোনামে নামকরণ করা হয়েছে কোনো একটি তথ্যকে, যেটির ভিত্তিতে অপর পক্ষের সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে কিংবা সংঘাতের সৃষ্টি হয়েছে। গণমাধ্যম কি তাহলে মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলি করে যাতে করে মানুষ সেখানে এসে লড়াই শুরু করে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয় এবং তাতে করে গণমাধ্যমের জনপ্রিয়তা বাড়ে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো তাই। এখন আমরা যেই পরিবেশ বা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে করে ভাইরাল টেন্ডেন্সি বা ট্রেডিশন, এটা আমাদের ফলো করতে কোনো একটা কারণে হয়তো বা গণমাধ্যম বাধ্য হচ্ছে, ডিজিটালি কিংবা সামাজিক মাধ্যম জুড়ে। আমরা যে ক্লিক বিটে খুব বেশি বিশ্বাসী, কোনো একটা শিরোনামে নামকরণ করলাম এবং আদৌতে সেটা সত্যতা কতটুকু আমরা সেটাকে একদম যাচাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বা মানে ওই ইচ্ছাটা আমাদের ভিতরে নেই। এবং এই যে একটা আমি ট্রেডিশনের আপনার নামে মধ্যে একটা দিয়ে হেডলাইন দিলাম, হাটে হাড়ি ভাঙলেন ডক্টর অর্থী জুক্রিফ। হ্যাঁ, অর্থী জুক্রিফ। তারপর শোনা গেল যে আপনি আসলে বলেছেন যে আপনি ব্রেস্ট সার্জন হতে চান, কিন্তু বাইরে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, তাই না? একদমই তাই। এবং এটার জেনে মধ্যে নিন দিয়ে অর্থী জুক্রিফের গোপন খবর। তারপরে আসলো যে আপনি আসলে সার্জারিতে পড়াশোনা করছেন। তো এই কাণ্ডটা কি আসলে ঠিক হচ্ছে? আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, ইউটিউবাররা তো প্রচুর পরিমাণে এবার নির্বাচনে ইনফ্লুয়েন্সও করছেন, আবার অনেকে কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন না, অন্তত একজন যে দাঁড়িয়েছেন এটা তো আমরা জানি, তিনি একজন চিকিৎসক। এবং এইবারের ইলেকশনে দুটি জোট থেকে 29 জন প্রার্থী আছে এবং তার বাইরেও আরো একজন প্রার্থী আছেন। জামাতের প্রার্থী হচ্ছে 12 জন, হ্যাঁ 12 জন জামাতের প্রার্থী এবং বিএনপি 17 জন এবং এনসিপিরও একজন প্রার্থী আছেন, চিকিৎসক প্রার্থী আছেন।
এবং আরো হয়তো দু একজন আছেন, ডক্টর মনীষা আছেন সম্ভবত প্রার্থী, এরকম আরো হয়তো প্রার্থী আছেন। চিকিৎসকরা এত এমপি হতে চায় কেন? এনারাই নাকি সবচেয়ে বেশি কোনো স্পেশালাইজ পেশা থেকে এবার ভোটে দাঁড়িয়েছেন। চিকিৎসকরা এত এমপি হতে আসলে চায় কেন? তারা হয়তো বা অনেক বেশি ইন্সপায়ার্ড এটা দেখে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে একজন চিকিৎসক, একটা দল থেকে একজন চিকিৎসক এবং তার স্ত্রীও চিকিৎসক, এবং অপরপক্ষ থেকে তার নায়েবে আমিরও চিকিৎসক, একদমই, তাই না? এবং অপরপক্ষ থেকে যিনি মানে বিএনপির তার স্ত্রীও চিকিৎসক। তার স্ত্রীও চিকিৎসক। আমরা- ওই জায়গা থেকে হয়তো আমরা ইন্সপায়ার্ড হয়ে একই অনেকেই মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, তার মানে এবার চিকিৎসকদের একটা প্রভাব আছে রাজনীতিতে, একদমই। এবং একদম মাথায় প্রভাব এবং আছে। নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি চিকিৎসকরাই অংশ নিচ্ছে। এবং এটা খুব অদ্ভুত ব্যাপার, দুজন চিকিৎসক অন্তত দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর হাতে বাজারে ব্যাগ ধরিয়ে দিতে পারবেন, বলতে পারবেন আলু পেঁয়াজ মাছ মুরগি নিয়ে আসো। বাহ। ডেঞ্জারাস। মাসুদ কামাল, আপনার কাছে আসি। এই যে ইউটিউবাররা এবারে নির্বাচনে অনেক প্রভাব বিস্তার করেছেন, এবং অন্তত একজন ইউটিউবার একটা দলের নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন, তিনি বের হয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করছেন। আপনার কি মনে হয় যে তারা কি আসলে মূল গণমাধ্যমের উপর আস্থা হারিয়েছিলেন বলেই কি তারা এই ইউটিউবিং করেছেন? এবং ইউটিউবিং করে যে অনেক দূর যাওয়া যাচ্ছে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। এইটা হলো কি, ডাক্তার সাহেবের জনপ্রিয়তা কিন্তু সম্পূর্ণভাবে ইউটিউব থেকে আসা। না, এই বিষয়টা তো টোটালি একটা প্ল্যাটফর্ম। ইউটিউব তো একটা প্ল্যাটফর্ম। এখন মানুষ যে জিনিসটা চায় তার একটা প্রচার চায়, মানুষ তার পরিচিতি চায়, এবং এই পরিচিতি পাওয়ার জন্য সে একটা প্ল্যাটফর্মকে ইউজ করেছে। যেমন একটা তাসনিম যারা, উনি আপনার মেইন স্ট্রিম জার্নালিজমের প্রতি বিশেষ শ্রদ্ধা হয়ে এখানে এসেছেন তা কিন্তু না। না, ওনার ওই সময়ে মানে পলিটিক্সে আসার আগে ওনার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, উনি করোনা কিছু কথাবার্তা বলতে এইসব চান, বলতে গিয়ে শেষ এগুলো পর্যন্ত নিয়ে উনি শাস্তি। কিছু কথা বলার জন্য প্ল্যাটফর্ম খুঁজেছেন, এবং ওটা ছিল তার কাছে সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম। এবং ইউটিউব এটা তো সোশ্যাল মিডিয়া তো সহজ প্ল্যাটফর্ম, সবার হাতে হাতে আছে। এবং ইউটিউবে কিন্তু অন্যরকম ডাক্তাররাও আছেন, মানুষকে রীতিমতো ধমক ধমক দিয়ে। আছেন, অনেকে আছেন, আবার অনেকে আছেন যারা নাকি ভুল তথ্য ছড়ান, ডাক্তারি নামে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন। কোথায় জানি একজন দেখলাম বলতেছে কি ডাক্তার জাহাঙ্গীর আলম নাকি ভদ্রলোক, ওই নাকি পরে শুনলাম যে ডাক্তারিটা না ডাক্তার, ওই নাকি কিন্তু উনি পুষ্টিবিদ। আয়ুর্বেদ টায়ুর্বেদ এইসব নিয়ে কথা বলেন। তাহলে এখন এটা কি বলবেন? আমরা আবার ফিরে আসি গণমাধ্যমের কাছে। আপনার কি মনে হয় যে এই নির্বাচনে এই মূল যে ধারার গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, রেডিও, এর বাইরেও ইউটিউব, ফেসবুক, টিকটক এবং সোশ্যাল মিডিয়ার অন্য কোনো প্ল্যাটফর্ম থাকলে এইগুলি অনেক বেশি প্রভাব বিস্তার করবে? কেননা তরুণরা তো আসলে ওই জায়গাতে বেশি থাকে। মানে আমরা আমাদের জীবনের এমন একটা পর্যায়ে এখন আছি, আমরা আসলে পত্রিকা কিংবা টেলিভিশন বা স্যাটেলাইট যে মাধ্যমগুলো, যেগুলোর মাধ্যমে আমরা এতদিন আস্থা রাখতাম যে কোনো ধরনের তথ্যের প্রতি, সেই জায়গাটা থেকে আমরা আস্থা হারিয়ে ফেলেছি। আমরা এখন খুব বেশি সামাজিক মাধ্যমে বিশ্বাসী। আমরা একটা ফোন নিয়ে অলওয়েজ স্ক্রল করতে থাকি, এবং সেখানে যে তথ্যটা পাই সেটাতেই আমাদের আস্থা, এবং বলতে গেলে আমাদের পত্রিকার প্রতি এখন আর কোনো আস্থা নেই, কিংবা স্যাটেলাইট টেলিভিশনটা আমাদের ঘরে অনেকটা রেডিওর মতো একটা কোণে ফেলে রেখেছি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রচারণা এই কারণে সামাজিক মাধ্যম জুড়ে বাড়ছে, এবং বিভিন্নভাবে, সেটা গানের মাধ্যমে হোক, সেটা বিভিন্ন তথ্যের মাধ্যমে হোক, সেটা ওই যে আমরা যেটা বললাম কোনো একটি শিরোনাম, সেটা আদৌতে কতটা সত্য সেটা যাচাই বাছাই না করে কোনো একটা নামে শিরোনাম করে ফেললাম। মানে এই ব্যাপারগুলো আসলে হয়েছে শুধুমাত্র এই পরিস্থিতিটার কারণে, এবং আমাদেরকে সেটা যুগের সাথে সাথে নিজেকে ওই অবস্থানটাকে মানিয়ে নেওয়া ছাড়া আর এখন আর কোনো অপশন নেই আমাদের হাতে। এই সোশ্যাল মিডিয়ার কাছে কি আপনার প্রত্যাশা পূর্ণ হয়? আসলে আমরা তো বারবারই এই জায়গায় হেনস্থার শিকার হচ্ছি। মানে আমরা তো এটা কি মেয়ে বলে হেনস্থার শিকার হচ্ছে, নাকি প্রত্যেকে হেনস্থা করে? প্রত্যেকের হেনস্থা করছে, এবং একটি পক্ষ আরেকটি পক্ষকে শুধুমাত্র নিজের ইচ্ছা মতো এই যে প্রচার এবং প্রসারটা আমাদের এখন নিজের কন্ট্রোলে চলে এসেছে। আগে যেটা একটা মাধ্যমের কাছে ছিল, আগে যেটা পত্রিকার কাছে ছিল, আগে যেটা সামাজিক কিংবা স্যাটেলাইট টেলিভিশনের কাছে ছিল, করা যেত না। এখন আমরা নিজের কাছে আমাদের ওই অস্ত্রটা রয়েছে। রাজনীতিবিদরা কি সেটা দায়িত্বশীলতার সাথে ব্যবহার করছেন? বেশিরভাগ ক্ষেত্রে তো সেটা দায়িত্বশীলতার সাথে ব্যবহার হচ্ছে না বলে আমার কাছে মনে হয়। মিতু আক্তার, আপনি নির্বাচন করেছেন, এই নির্বাচনের সময় মানে ডাকসু নির্বাচনে আপনি কি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিলেন? হ্যাঁ, সবথেকে বেশি ব্যবহার করেছি। কারণ আপনি দেখেন যে আমাদের এখন যে তারপরে তো তরুণরা আপনার দিকে না এসে আপনার প্রতিদ্বন্দ্বীর দিকে গিয়েছিল, তার মানে কি ওইখানে সোশ্যাল মিডিয়াতে কি করলে
আসলে কাজ আসলে হয়? দেখা যাচ্ছে যে এখন আপনি যদি দেখেন যে আমরা যে টক শোতে বসে আছি সেটাও কিন্তু একটা অনলাইন হ্যাঁ, প্ল্যাটফর্ম, online এ যাচ্ছে। সেটা কিন্তু অনলাইনে যাচ্ছে এবং এখানেই যাবে, কিন্তু ফেসবুক মিডিয়াতেই যাবে বা ইউটিউবেই যাবে। তো ব্যাপারটা বলতে গেলে যে আমার যে ইনফ্লুয়েন্সটা ছিল এই সোশ্যাল মিডিয়াতে, হয়তো তার চেয়ে বেশি ছিল হচ্ছে ওদেরটা। ওরা হয়তো অ্যালগরিদমটাকে ওইভাবে সাজিয়ে নিয়েছে যেন সবার কাছে পৌঁছাইতে পারে, সবার কাছে আমার থেকে বেশি ওর বার্তাটা যায়। আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে এইবার রাজনীতিবিদরা পারছেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে অন্তত ভোটের জন্য কনভিন্স করতে? আসলে মানে এটা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু হচ্ছে। আপনি এবং প্রভাবিত আমার মা হচ্ছেন? যে জীবনে কোনোদিন কিছু চালায়নি, সে এখন ইউটিউব দেখতেছে, দেখে দেখে আমাকে ফোন দিয়ে বলে যে এটা নাকি হচ্ছে, ওটা নাকি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স কিন্তু করছে, সে কিন্তু বুঝতে পারছে না কোনটা এআই, কোনটা তো মানে অনেক ভুল তথ্য, ভুয়া খবর আছে, ভুয়া সে বিজ্ঞাপন বিশ্বাস আছে। করছে, সে কিন্তু বিশ্বাস করছে। এখন আপনি শিক্ষিত, আমার মা তো শিক্ষিত না, গ্রামের মানুষজন তো শিক্ষিত না, সে একটা ফোন দেখে, সে যা দেখে তাই তো বিশ্বাস আপনার কি করে। মনে হয় এই জায়গাতে নির্বাচন কমিশনের একটু নিয়ন্ত্রণ আরোপ করা দরকার ছিল? অবশ্যই নিঃসন্দেহে মানে আরোপ করা দরকার ছিল, এবং যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু ইনফ্লুয়েন্স করতেছে। এবং বিদেশ থেকে পোস্টাল ভোটের যে ইনফ্লুয়েন্সটা এবার হইছে, আমার মনে হয় যে এই ইনফ্লুয়েন্সটা, এই ইফেক্টটা কিন্তু এবার পুরো নির্বাচনে বড় একটা প্রভাব ফেলবে। মাসুদ কামাল, আপনার কি মনে হয় যে এই ইউটিউবে যে অনেক ভুল প্রচারণা হচ্ছে, মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, অনেক সময় একটা ভিডিওর প্রথম অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশ, অথবা দ্বিতীয় অংশ বাদ দিয়ে প্রথম অংশ চালু করে যার অপরাধ না তাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এইখানে কি গণমাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া তার এই তথ্যের যে সত্য ঘনিষ্ঠতা সেইটাকে রক্ষা করতে পেরেছে? আর নির্বাচন কমিশনের কি করা দরকার ছিল? এখানে আসলে নির্বাচন কমিশনের কিছু করার নাই। কিন্তু করার প্রচার নাই প্রচারণার কারণ একটা রীতি আছে না? আমি আছিরিতে আছি, কিন্তু সোশ্যাল মিডিয়া তো নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ না। সোশ্যাল মিডিয়া যে শুরু করবে তার কাছে দায়বদ্ধ। যখন আসবে না, আপনার বন্যার পানিটাই দরকার আছে, কিন্তু সঙ্গে যে আবর্জনাটা আসবে, সেই আবর্জনাটাকে আপনি কীভাবে ফেরাবেন? এটা ফেরাতে পারবেন না। আপনার কাজ হবে নিজে থেকে এটা ফিল্টার করে নেওয়া, যে আমি কতটুকু নেব, কতটুকু নেব না। এবং এই জায়গায় অনেক লোক বুঝবে না, যেমন ওর মার কথা বললো, উনি বুঝতে পারছেন না, এইটুকু আপনার সাইড ইফেক্ট থাকবে। আগে যেটা তো আরও মারাত্মক হতো। আগে তো একটা মিথ্যা তথ্য আপনি সারা জীবন বয়ে বেড়াতেন, এখন কিন্তু আপনি সন্দেহ করছেন, তারপরে জিজ্ঞাসা করছেন, এই 2 ঘন্টার মধ্যে আপনি জেনে যাচ্ছেন এটা এআই। আগে তো তা হতো না। আগে সারা জীবন মিথ্যাটাকে আমি সত্য মনে করে নিতেন, কারণ ওখানে 2-3 জন লোককে আপনি প্রভাবিত করতেন, পত্রিকার মালিককে, পত্রিকার সম্পাদককে, তারা একটা তথ্য দিয়ে দিত, আপনি খাওয়া দিত। এখন কিন্তু তা হচ্ছে না। এখন প্রত্যেকেই মালিক, প্রত্যেকেই সম্পাদক, প্রত্যেকে বলতেছে এটা আমি গ্রহণ করবো, এটা আমি গ্রহণ করবো না। তার মানে একটা গণতান্ত্রিকতা চলে পাচ্ছি। এসেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটা গণতান্ত্রিক জায়গা, অবশ্যই। এবং মানুষ অনেক সময় প্রত্যাখ্যান করেই মিথ্যাকে দূর করে দেয়। মিথ্যাকে সে প্রত্যাখ্যান করতে ইজিলি করতে পারে, কারণ তার কাছে সঙ্গে সঙ্গে ওই বক্তব্যের বিপরীত আরেকটা বক্তব্য, সেটা সে সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাচ্ছে, এবং এতে তার বিচার করার ক্ষমতা বাড়তেছে। এটা তো প্রয়োজন, এটা খুব মানে এটাকে আপনি থামাতে পারবেন না, এবং থামানোর চেষ্টা করলেও দুটো ঘটবে। এক করলে আপনি থামাতে পারবেনই না, চেষ্টা করলে ব্যর্থ হবেন, আপনার শ্রম নষ্ট হবে। আর দ্বিতীয়ত যেটা হলো, এটা থামাতে গেলে কি হবে, ওই আগের যে আপনার ট্র্যাডিশনাল যে মিথ্যাচারগুলো, ওটা আরো মানে সোশ্যাল মিডিয়াকে আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে একজন ভোক্তা হিসেবে? আপনিও তো সোশ্যাল শুনেন, মিডিয়াতে ভোক্তা। পৃথিবীর কোনো বিষয়ে কোনো মানুষের প্রত্যাশা কখনো সম্পূর্ণ পূরণ হয় না। 80%, 70%? তা হয়, আমার তো হচ্ছে। আমি তো বিচার বিশ্লেষণ করতে পারি। যখন আমাকে যে গালি দিচ্ছে, আমি কথা বলি, আমি তো এমন কেউ না যে আমাকে নিয়ে একটা ট্রেডিশনাল মিডিয়া কোনো কথা বলবি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু যার মনে করেন 20 জন আছে, আপনার ফলোয়ার আছে, সাবস্ক্রাইব আছে, সেও কিন্তু আমাকে নিয়ে গালি দিচ্ছে, এবং ওই গালিটা তো আমার উপকারে আসতেছে। আমি তো ভাবছি যে সোসাইটির একটা অংশ কেন আমাকে অপছন্দ করছে। এটা তো আমার তারা তাদের বিপক্ষে কোনো কথাই শুনতে চায় না। হ্যাঁ, হয়তো তারা তাদের বিপক্ষে কোনো কথা শুনতেই চায় হ্যাঁ, না। ওটাও তো আমি ওইভাবে বিবেচনা করি, ওটাও কোনো সমস্যা নাই। এবং তারা আমার বিপক্ষে কথা শুনতে চায় না কেন, এটা উপলব্ধির মাধ্যমে তাদের ব্যাপারে আমি একটা ধারণা আমি নিতে পারি। কিন্তু তারা কি আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে? আপনি কি তাদের মন জয় করার চেষ্টা করেন? না, আমি চেষ্টা করি, তারাও আমাকে চেষ্টা করে, তারা আমাকে প্রভাব বিস্তার করে। যখন কেউ আমাকে একটা গালি দেয়, আমি তো 1 সেকেন্ডের জন্য হলেও থমকে যাই কিনা, আমি তো ভাবি কেন আমাকে গালিটা দিল। এবং এই যে ভাবনাটা, আপনাকে থমকানোর জন্য তো ওরা আরো ব্যস্ত হয়ে পড়বে, আরো কোনো সমস্যা তো নাই। হয়তো তাহলে আমি তখন বুঝবো আমার থমকানো উচিত, আমি যা করছি এটা ঠিক। অত্যন্ত গণতান্ত্রিক মানুষ আমরা। এবার পুরো প্রসঙ্গ বদলে ফেলি, একটা গল্প বলি। সেটা হচ্ছে যে কখনো কখনো গণমাধ্যম কিন্তু এমন অবস্থায় গিয়ে পৌঁছে যায়, একটা গল্প আছে আর কি, যে একটা বিশেষ দেশে এক নায়ক আছেন, তো সেইখানে ইলেকশন হচ্ছে, সবাই ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে তার বন্ধু ফোন করে জিজ্ঞেস করেছে বিদেশ থেকে, এই তোমাদের দেশে রেজাল্ট কি হলো?
বলে ভোট তো দিয়ে আসছি। বলে জিতলো কে? বলে এটা তো 2-3 দিন পরে টেলিভিশনে জানতে পারবো। বলে, কিভাবে জানতে পারবে? বলে যে আমরা তো ভোট গুনে বলি না, আমাদের নেতা যা বলে দেন। তো আমাদের গণমাধ্যম তো মাঝখানে এরকম হয়ে গিয়েছিল। আপনার কি মনে হয় যে আপনাদের মনে হয় এখান থেকে আমাদের গণমাধ্যম বেরোতে পেরেছে? আমরা আশাবাদী আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময় এটাই তো আমাদের প্রথম নির্বাচন। তো আমি ব্যক্তিগতভাবে ডাক্তার অর্থিজুক বলতে পারি যে আমি এত বছরে কখনো ভোট দিতে যাইনি। আমি ভোটার হয়েছি আপনিও প্রথম ভোটার অনেক বছর আগে, অনেক বছর আগে। কিন্তু এইবারে আপনি প্রথম ভোট দেবেন। এবার আমি প্রথম ভাবছি যে আমি আসলে আমার ভোট দিতে যাওয়াটা জরুরি, কিন্তু আসলে আমাদের ভোটের ওই কেন্দ্রটা আমাদের জন্য কতটুকু সুইটেবল হয়েছে সেটাও একটা বড় প্রশ্ন। এই প্রশ্নে আমরা হয়তো অনেকে প্রশ্নবিদ্ধ। আপনার ভোট কি ঢাকায়? একদমই। আপনার ভোট? না, আমি নরসিংদী 3 আসনের ওখানে হয়তো। চলে যাবেন? হ্যাঁ, আমি যেতে হবে আমাকে, কারণ আমার মনে হয়েছে যে এই ভোটটা দেওয়া আমার দায়িত্ব। তারপরে ভোট দেওয়ার পর আপনি কি ভোটটা গোনা হবে ভাবছেন, নাকি ভাবছেন যে বলে দিবে? শুনেন, এখন হচ্ছে যে আমার ব্যাপারটা আমি ফিল করছি যে কি হবে আসলে আমার আসনে যারা দাঁড়িয়েছে, যারা আছে, ভোট কেন্দ্র কি ঠিক থাকবে কিনা। এবার সব থেকে অনিশ্চয়তা যে ভোট কেন্দ্রে আমি ঠিকঠাক মতো ভোট দিতে পারবো কিনা এবং ভোট কেন্দ্রের অবস্থাটা কি হবে, সব থেকে অনিশ্চয়তা কাজ করছে। এবং ভোটের দিন কোনো নাশকতা হবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট এই ভয়ে আসলে আমরা প্রত্যেকে ভীত। এবং গত কয়েকটা বছর আমি ভোট দিতে যাব এটা কনফার্ম, এবং আমি ভোট দিয়ে তারপরে হচ্ছে যে এই ভোট কেন্দ্র পাহারা দিব। কিভাবে পাহারা দিবেন? আমি দেখবো যেন কোনো নাশকতার সৃষ্টি হচ্ছে কিনা। সেই আমি তো ভোট কেন্দ্রে যখন ভোট দিব তার আশেপাশে তো থাকা যায় না, যেটুকু দূরত্ব থেকে আসলে ভোট কেন্দ্রটাকে পাহারা দেওয়া যায়, সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই দায়িত্বটা পালন করার জন্য আমি এখানে বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো। অর্থে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের 3 জনের জন্য 3টা দায়িত্ব আছে। অর্থে আপনি দর্শকদেরকে বলবেন যে যারা বয়স্ক, যাদের অসুস্থতা আছে, তাদের আসলে কিভাবে ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং ভোটটা কখন দিয়ে ফেলা উচিত। নির্বাচনী কেন্দ্রে যত বেলা বাড়তে থাকে তত বেশি ভিড় বাড়ে এবং তত বেশি সংঘাত, সহিংসতা সৃষ্টি হওয়ার একটা পরিবেশ তৈরি হতে পারে। যাদের শারীরিক শক্তি কম রয়েছে তারা যেন আগেই ভোট দিয়ে দেন, আর অসুস্থ হলেও তারা যেন সে ওষুধপত্রগুলি খেয়ে ঠিক মতো রেডি হয়ে তারপরে ভোট দিতে যান এবং দ্রুত ভোট দিয়ে বাড়ি চলে আসেন, কারণ বাইরে থাকা মানে ইনফেকশনের ঝুঁকি, তাই না? এবং একটুখানি যত সময় ক্ষেপণ করা হবে তত বেশি সংঘাত কিংবা সহিংসতা জড়ানোর একটি ঝুঁকি তৈরি হতে পারে। আপনি তো ফার্সিতে পড়াশোনা করেন, শাহনামা পড়েন, তাই না? আমার ছোটবেলার খুব প্রিয় মহাকাব্য ছিল শাহনামা। আমি খালি সোহরাব, রুস্তাম, তাহমিনা এগুলা পড়তাম এবং বাবা আর পুত্র যুদ্ধ করে, তাই না? এই ইলেকশনও কিন্তু এরকম একটা ব্যাপার, চাচার সাথে ভাতিজা যুদ্ধ করে, একই বাড়িতে 2 ভাই যুদ্ধ করে। হ্যাঁ, তো আপনি একটু ফার্সি ভাষা বলে আমাদেরকে একটু বলেন যে সবাই যেন ভোট দিতে যায়। এটা ফার্সি ভাষায় কিভাবে বলে আমরা কিন্তু বুঝি না, আপনি একটা কিছু বলে দিতে পারবেন, কিন্তু এটা তো ডিজিটাল প্ল্যাটফর্মে যাবে, কেউ না কেউ ফার্সি জানে, আপনাকে ধরে ফেলবে। Man mikhaham ke hame shumo be force man nadonam ke onrok che cheese guyat man mikhaham hame shumo be boot kendra in Davos da February মানে 10 ফেব্রুয়ারি মানে 12 ফেব্রুয়ারি, অনেক কঠিন, আমরা এটা বুঝতে পারি না, কিন্তু ইরানিরা বুঝতে পেরেছে এবং ইরানেও ঠিক মতো ভোট হয় না, তাই না? কিছুদিন আগে আপনাদের মতো তরুণরা সব বের হয়ে এসেছিল। হ্যাঁ, আমরা এখানে না পারলেও ইরানিদেরকে বোঝাতে পেরেছি। মানে ইরানের রাজনীতি তো আসলে বেশ কঠিন, বেশ কঠিন। হ্যাঁ, আমাদের দেশে ওইরকম রাজনীতি শুরু হলে আপনি খুশি হবেন? অবশ্যই না, কারণ আমি চাই না যে কোনো দেশের কোনো ইফেক্ট এসে আমার এখানে পড়ুক। আমি তো অনেকে বলেছে না আপনারা নির্বাচনের পরে মাত্র 5 ঘন্টা কাজ করবেন, একটু হালকা হালকা ফার্সি ভাব আছে। না দেখেন, আমি কখনোই চাই না যে আমি যে মেয়ে, আমি কেন মনে করবো যে আমি আপনার থেকে কম? আমি মেয়ে, আমি স্বাভাবিক থাকতে চাই। আমি 8 ঘন্টা, আমি মনে করি যে আমি 8 ঘন্টার জন্য এলিজিবল। এবং আপনি ফার্সিও পারেন। কয়টা মেয়ে বাংলাদেশে ফার্সি পারে? মাসুদ কামাল, আপনি একটু গণমাধ্যমকে বলে দেন যে এই নির্বাচনের দিন গণমাধ্যমে আসলে কিরকম একটা সাধারণ দায়িত্ব কি পালন করা উচিত? গণমাধ্যম কি ওরা তো ওদের মতো করে পালন করবে, এক একটা গণমাধ্যমের এক এক ধরনের পলিসি তারা তাদের মতো করে করবে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াকে বলবো আর কি, যারা ভোট দিতে যাবেন তারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা করে পার্ট। সবার হাতে মোবাইল থাকে আজকাল। আমার বক্তব্য হবে যে আপনারা যারা ভোট দিতে যাবেন, যদি কোনো অনিয়ম আপনার কাছে মনে হয়, আপনার হাতে মোবাইল আছে, ছবিটা দিয়ে ভিডিও করে ফেলান। ভিডিও করে আর কোথাও না পারেন আপনার ফেসবুকে দিয়ে দেন। তাহলে কি হবে? আমরা গণমাধ্যমের কাছ থেকে কী চাই? গণমাধ্যম তো পুলিশিং করবে না, তাদের কাজটা হলো যে প্রকৃত চিত্রটাকে তুলে ধরা
এখন সবাই যদি গণমাধ্যমে পার্ট হয়ে যায় মনে করেন সবাই, অসুবিধা তো নাই কোনো। ওই একটা দিনের জন্য অন্তত আমরা হোক না, সবাই অসুবিধাটা কি? আমাদের আপনি যা মোবাইলটাকে ভালো দেখলেন, কাজে লাগাতে পারি। ভালো দেখলে ভালোটাই আপনি ফেসবুকে দিয়ে দেন, মন্দ দেখলে মন্দটাই দিয়ে দেন, আপনি 20 সেকেন্ড দেন, আপনি 1 মিনিট দেন, ভিডিও করেন দিয়ে দেন, দেখবেন সারা দেশের চিত্রটা এই গণমাধ্যমের কাছ থেকে, সোশ্যাল মিডিয়ার কাছ থেকে দেশের মানুষ পেয়ে যাবে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের 3 জন অতিথিকে এবং যারা অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সবাইকে। আজকে একজন ছিলেন চিকিৎসক, সেইভাবে আমরা একই পেশার, আরেকজন গণমাধ্যমে কাজ করেন, ওইভাবে আবার আমরা একই পেশার, আমরা একসাথে অনুষ্ঠানও করি। আর আরেকজন একটি নির্বাচনে হেরেও নির্বাচনের সেই পরাজয়কে পজিটিভলি গ্রহণ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন এবং শেষে ফার্সিতে কি বলেছেন আমিও বুঝি নাই, আপনারা বুঝছেন কিনা জানি না, তবে আমরা ধরে নিচ্ছি উনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেছেন। আর মাসুদ কামাল বলেছেন যে হাতে সেলফোন থাকলে কোনো অন্যায় অবিচার দেখলে একটা ভিডিও করবেন এবং তারপরে সেটা আমাদেরকে দেখার জন্য ছেড়ে দেবেন। এই ছিল আজকের অনুষ্ঠানের 3টা মেসেজ। গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা সবসময় থাকবে এবং সেই প্রত্যাশার অনেকখানি তারা পূর্ণ করবেন, বাকিটা পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আশা করছি আমাদের এই অনুষ্ঠান ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া আপনাদের প্রত্যাশা খানিকটা হলেও পূরণ করতে পেরেছে। আর না পারলে অসুবিধা কি, মাসুদ কামাল বলেছেন সব প্রত্যাশা পূরণ হয় না, অপেক্ষায় থাকতে হয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে, অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।